আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাফি রহমান। খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার পর এখন দেশের মানুষের পুষ্টি নিশ্চয়তা দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। সকালে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষি পণ্য, মাছ, মাংস রপ্তানি করার ক্ষেত্র তৈরি হয়েছে জানিয়ে একে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদও দেন সরকার প্রধান। হাঁস, মুরগি, পাখি, পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। সুনামগঞ্জে বাস, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। সকালে ছাতক দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ 5 জন সিএনজি অটোরিকশায় দোয়ারাবাজার থেকে ছাতক ফিরছিলেন। অটোরিকশাটি সুরমা সেতুর টোল প্লাজার পৌঁছলে ছাতক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই কণ্ঠশিল্পী পাগল হাসান ও সাত্তার নামে 2 জন মারা যান। জীবন খাতা, আসমানে যাইও নারে বন্ধু, রেলগাড়ির ইঞ্জিন সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে পাগল হাসানের। ঝালকাঠিতে ট্রাক চাপায় একই পরিবারের 6 জন নিহতের ঘটনায় পরিবারের শোকের মাতম চলছে। তাদের মরদেহ শনাক্ত করে স্বজনদের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। ওই 6 জন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে করে বরিশাল যাচ্ছিলেন। ঝালকাঠির পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পাপখান সেতু টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিল প্রাইভেট কার চালক। এ সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় এটি। এ সময় গাড়িতে থাকা একই পরিবারের 6 জন নিহত হন। ট্রাক চালক মোহাম্মদ আল আমিন ও সহকারী নাজমুলকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে নিহত 14 জনের মধ্যে ঝালকাঠির 13 জনকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তখন রওনা দিয়েছিল, পিছন থেকে ওরে ওই ট্রাকে আইসে আর কি লইয়ে নাইমে গেছে। ও খুব ভালো গাড়ি চালাইতো, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2 ছেলে, ছেলের বউ, বাচ্চা এবং ওর মা, এই 7 জন অটোতে ঝালকাঠি লঞ্চে উঠবে আর কি। কাটাইলে থেকে অটোতে আসতেছিল। ওই অটো পুরোটাই ওই ট্রাক একেবারে পিছিয়ে দিয়ে গেছে। দর্শক, ঝালকাঠিতে রয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জলিল, নিহতদের পরিবারকে সহায়তার বিষয়ে প্রশাসন কি বলছে? এখানে কিন্তু সেই যে ঘাতক বাসটি দুমড়ে মুচড়ে নিয়ে 3টি গাড়ি, একটি প্রাইভেট কার, 2টি বাইক সহ আমার ডান পাশের খাদে পড়ে যায় এবং এই খাদের ভিতরে কিন্তু ট্রাকের নিচে দুমড়ে মুচড়ে প্রাইভেট কারটি। প্রাইভেট কারে ঝালকাঠির রাজাপুর উপজেলার একই পরিবারের 6 জন নিহত হয়েছে। এছাড়া ইজি বাইকের যে যাত্রী ছিল তাদের ভিতর থেকে মারা গেছেন যারা। এই সর্বমোট কিন্তু 14 জন এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে 14 জনেরই ইতিমধ্যে যে দাফন সম্পূর্ণ করা হয়েছে বলে আমাদেরকে জানাইছেন। আমরা বিভিন্ন জায়গায় জানাজার নামাজ যে অনুষ্ঠিত হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে যে অনাকাঙ্ক্ষিত যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনার যে একটি
তদন্ত টিম গঠন করেছেন। সেই তদন্ত টিম 4 সদস্যের আগামী 5 কার্য দিবসের ভিতরে সেটির তারা যে একটি প্রতিবেদন সেটি দাখিল করবেন। তবে আমরা কথা বলেছি পুলিশ সুপারের সাথে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা রুজু করা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। তবে সরকারের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 5,000 করে টাকা দেওয়ার যে কথা রয়েছে সেটি আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন, এবং যারা যদি পঙ্গুত্ব বরণ করে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য রয়েছে 3,000 টাকা, এবং সাধারণ চিকিৎসার জন্য 1 লাখ করে টাকা দেওয়ার যে কথা রয়েছে। তবে সর্বোপরি আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে যে অনাকাঙ্ক্ষিত যে সড়ক দুর্ঘটনাটি কালকে ঘটেছে, তবে এই দুর্ঘটনায় কিন্তু যে 12 জনের প্রাণহানি ঘটেছে, প্রতিটি পরিবারে কিন্তু এখন এলাকায় যে শোকের একটি মাসুক চলছে, এবং সাধারণ মানুষের ভিতরেও কিন্তু একটি শোক বিরাজ করছে এই 14 জনের জন্য। তবে অনাকাঙ্ক্ষিত এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য সরকারের কাছে যে ভুক্তভোগীদের একটি কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি রয়েছে। ধন্যবাদ আপনাকে। সারা দেশে তাপমাত্রা কমলেও অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ কমতে পারে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোরে। চুয়াডাঙ্গায় ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ, এবং ঢাকা, রংপুর, বরিশাল বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এই এপ্রিল মাস ধরে কম বেশি তাপপ্রবাহটা থাকবে, তবে যখন বৃষ্টিপাত হবে এটা সহনীয় অবস্থায় আসবে। আগামী 24 ঘন্টা দেশে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঢাকা বিভাগ সহ। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ রকি। কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে রাজশাহীর জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন। ফলে সাধারণ মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু লক্ষ্য করছি রাজশাহীতে প্রায় প্রতিদিনই 38 থেকে 39 ডিগ্রির যে তাপমাত্রা সেটি কিন্তু বিরাজ করছিল, কিন্তু গতকাল হঠাৎ করে আমরা কিন্তু দেখেছি 40.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা গতকাল কিন্তু আবহাওয়া অধিদপ্তর অফিসে কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং আজকে কিন্তু ঠিক আমি 12:15টার দিকে রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে রাজশাহীতে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর 12:15টার দিকে 37.4 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা যেখানে বলা হচ্ছে যে 24% রয়েছে। অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে তেমন ভাবে আসলে মানুষের শরীরে ঘাম ধরবে না, তবে কিন্তু যে গরমের যে অনুভূতি সেটি কিন্তু অনেকটা আসলে বিরাজ করবে। আর আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু রাজশাহীতে তেমন ভাবে আসলে বৃষ্টিপাত নাই বা কালবৈশাখী ঝড় নাই, ফলে কিন্তু একেবারে মানুষ থেকে যে প্রাণীকুল প্রত্যেকে কিন্তু আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। কারণ সকালের পর থেকে আসলে যখন সূর্য উঠছে তখনই কিন্তু সূর্যের যে চোখ রাঙানি সেটিতে কিন্তু সাধারণ মানুষ আসলে তেমন ভাবে কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছে না, এবং যারা আসলে কাজের প্রয়োজনে বা তাগিদে বেরোচ্ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবার বাড়িতে কিন্তু ঢুকে যাচ্ছে। এবং আমরা রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলছি, তারা কিন্তু এই আবহাওয়া এখন পর্যন্ত কোনো সুখকর খবর দিতে পারেনি। তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে যে তারা বলছেন যে 42 ডিগ্রি যে তাপমাত্রা সেটি কিন্তু রাজশাহীতে ছাড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু আসলে তেমন ভাবে আসলে তারা কালবৈশাখী ঝড় অথবা যে বৃষ্টি সেটি কিন্তু তারা কোনো রকমের আসলে সম্ভাবনা দেখছেন না। এবং তারা বলছেন যে আগামী শনিবার থেকে এই তাপপ্রবাহ কিন্তু আসলে আরো বাড়তে পারে, এবং রাতের যে তাপমাত্রা সেটি কিন্তু এই খুব একটা তারতম্য হবে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তীব্র তাপদাহর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ক্রমান্বয়ে রোগীর সংখ্যা বাড়ছে, এবং আজকে আমি দুপুরে খবর নিয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 50 জন কিন্তু গরমজনিত রোগে কিন্তু ভর্তি রয়েছেন, তার মধ্যে 35 জন রয়েছেন শিশু এবং 15 জন রয়েছেন বয়স্ক। ফলে চিকিৎসক যারা রয়েছেন তারাও বলছেন যে গরমজনিত যে সমস্ত নিয়ম বিধি রয়েছে সেগুলো কিন্তু আসলে মানব কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন, এবং চিকিৎসকরা বলছেন যে খুব প্রয়োজন ছাড়া আসলে সাধারণ মানুষকে আসলে ঘর থেকে বেরোতে আসলে তারাও নিষেধ করছেন। তো মার্ফি এক কথায় বলা যায় যে রাজশাহীর যে মাঝারি এবং তীব্র তাপদাহে কিন্তু আসলে একেবারেই গোটা রাজশাহীর যে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। মার্ফি এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তাপমাত্রার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পূর্ব বিরোধের জেরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে কিশোর গ্যাং 2 গ্রুপের সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মাঝহারুল ইসলাম প্রকাশ শাওন নামের এক কিশোর নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সেবারহাট বাজারে এই সংঘর্ষ হয়। নিহত শাওন উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের কচি মিয়া ছেলে। এ ঘটনায় আরও 10 জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংবাদ ভারতে 7 পর্যায়ে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে এদিন ভোট হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। পশ্চিমবঙ্গে প্রতিটি পর্যায়ে ভোট হবে। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের উত্তর অঞ্চলের 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে নির্বাচন হবে। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারেও 7 দফায় ভোট হবে এবারে নির্বাচনে। সব আসনের ফল সারা ভারতের সঙ্গে ঘোষণা করা হবে আগামী 4 জুন। দর্শক, ভারতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের বিষয়ে জানাবো সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। 2024 চলে এসেছে গুরুত্বপূর্ণ যে খবর নিয়ে, সেটা হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচন, যা শুরু হতে যাচ্ছে আগামীকাল 19শে এপ্রিল। ভারতবর্ষের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত রাজ্যের প্রায় 102টি আসনে কিন্তু এই নির্বাচন, প্রথম দফার নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে আগামীকাল। এবং এই ভোট চলবে কিন্তু আগামী 1 জুন পর্যন্ত, অর্থাৎ গোটা দেশে ভারতের 18তম লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামীকাল এবং শেষ হবে গিয়ে 1 জুন সপ্তম দফার ভোটের মধ্য দিয়ে। এবং 4 জুন কিন্তু ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। এই যে 17টি রাজ্যের এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মূলত 3টি লোকসভায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। পাশাপাশি দেখা যাচ্ছে যে তামিলনাড়ুর 39টি লোকসভা কেন্দ্র, রাজস্থানের 12টি, ইউপির 8টি, মধ্যপ্রদেশের 6টি, মহারাষ্ট্র, অসম, উত্তরাখণ্ডের 5টি করে, বিহার, অরুণাচল, মণিপুর, মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরিতে কিন্তু ভোট হতে যাচ্ছে। মোট আগামীকাল কিন্তু প্রথম দফার ভোটে 102টি আসনে কিন্তু নির্বাচন সম্পন্ন হবে। এবং এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারতের জাতীয় নির্বাচন কমিশন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করেছে। এবং টেকনিক্যালি যেটা ব্যাপারটা এবছরে রাখা হয়েছে যে প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিংয়ের রেকর্ডিংয়ের এআই এর মাধ্যমে ওয়েবকাস্টিং কিন্তু রেকর্ডিং চলবে প্রযুক্তিগতভাবে, যে পুরো নজরদারি কিন্তু ওয়েবকাস্টিংয়ের মধ্য দিয়ে কন্ট্রোলিং করা হবে। উত্তরবঙ্গে যেটা বলার বিষয়, গত 19-এর লোকসভা নির্বাচনে আগামীকাল যে কোচবিহার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে যে ভোট হতে যাচ্ছে, সেই কোচবিহারের কিন্তু শীতলকুচি বিধানসভাতে পুলিশের গুলিচালনার ঘটনায় প্রায় কয়েকজন প্রাণ গেছিল। সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে কোন কোন পরিস্থিতিতে গুলি চালনা হতে পারে, গুলি চালানো করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে, সব কিন্তু নির্বাচন কমিশন পুরোটাই কন্ট্রোল করছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আর্জি নিয়ে নিরাপত্তা পরিষদে কাল ভোট অনুষ্ঠিত হবে। তবে এই ভোটাভুটিতে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ কাল বেলা 3টার দিকে খসড়া প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভোটাভুটি হবে। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত ইরানকে চাপে ফেলার জন্য বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুতি নিচ্ছে ইইউ। Es ist noch nicht einmal ein sehr gutes. Instrumentalisierung sind hochproblematisch. মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।